এই মুহূর্তে সব থেকে বড় খবর, শান্তনু সিনহা বিশ্বাস, যাকে ইডি জেরা করছিল সকাল থেকে, গ্রেফতার হয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ কর্তা। আমার সহকর্মী প্রকাশ সিনহা আমার সঙ্গে আছে। প্রকাশ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছে? সুমনদা, প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করলো ইডি। তুমি জানো যে শান্তনু সিনহা বিশ্বাসকে বারবার নোটিশ পাঠানো হচ্ছিল এবং তিনি নোটিশের হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। আজকে সকাল 11টা 5 নাগাদ তিনি ইডি দপ্তরে আসেন এবং তারপর থেকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ইডি তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং তিনি তথ্য গোপন করছেন। এমনকি ইডি তরফে দাবি করা হচ্ছে যে তাকে যখন ডকুমেন্ট নথি দেখানো হচ্ছে তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি এই বিষয় নিয়ে কিছু জানেন না। তোমার মনে থাকবে যে শান্তনু সিনহা বিশ্বাসকে 3টি আলাদা মামলায় কলকাতা ইডি দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়েছিল। সোনারপাপ্পুর যে তোলাবাজি এবং প্রতারণা মামলা, দ্বিতীয় মামলা ছিল এনআরআই কোটাতে মেডিকেল অ্যাডমিশন এবং তৃতীয় মামলা ছিল বালিবাজারের মামলা। আজকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে সোনারপাপ্পুর যে প্রতারণা এবং তোলাবাজি মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল কোর্টে তোলা হবে এবং সেই মামলায় যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে জয়েশ কামদার যাকে গ্রেফতার করা হলো, তার বাড়ি থেকে একাধিক নথি পাওয়া গেছিল, ডায়েরি পাওয়া গেছিল যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের নাম ছিল এবং তারপরেই আমরা জানি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং একাধিক জায়গায় সম্পত্তি, বেনামি সম্পত্তি রয়েছে। এমনকি ব্যাংশাল কোর্টে, ইডি স্পেশাল কোর্টে যে রিপোর্ট ইডি তরফে জমা দেওয়া হয়েছিল সেখানে একাধিক চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হয়েছিল যে শান্তনু সিনহা বিশ্বাস একটা সিন্ডিকেট চালাতেন, অর্থাৎ একটা নেক্সাস ছিল জয় কামদারের সঙ্গে, যারা কলকাতা শহরের একাধিক জায়গায় জমি ফেক এফআইআর করে থানায় ডেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হতো, তাদের ধমকানো হতো এবং সেই জমি দখল করে নেওয়া হতো এবং পুরোটাই কিন্তু প্রভাব খাটিয়ে শান্তনু সিনহা বিশ্বাস করতেন। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের মদত নিয়ে জয়েশ কামদার একাধিক জায়গায় জমি দখল করেছে, ইলিগাল ট্রানজাকশন করেছে, টাকার লেনদেন হয়েছে এবং এখানেই শেষ নয়, 10 থেকে 12 জন কলকাতা পুলিশের অফিসারদের নাম পাওয়া গেছে যারা কিন্তু এই নেক্সাসে ইনভলভ ছিল। এবং আজকে সকাল থেকে যখন শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রথমের দিকে যেটা ইডির তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর যে তিনি কোঅপারেট করছিলেন, কিন্তু যখনই তাকে এভিডেন্স দেখানো হচ্ছে, নথি দেখানো হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে চ্যাট, অর্থাৎ জয়েশ কামদারের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে যেখানে এফআইআর এর নাম্বার, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে এফআইআর নাম্বার পাঠানো হচ্ছে এবং তারপর এফআইআর হচ্ছে এবং এখানেই কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে যে ফেক এফআইআর করে চাপ সৃষ্টি করা হতো। এবং সুমনদা, তুমি জানো যে 5 বার নোটিশ পাঠানোর পর যেহেতু শান্তনু সিনহা বিশ্বাস আসছিলেন না, তার বিরুদ্ধে এলওসি লুকআউট সার্কুলার জারি করা হয় এবং তারপর ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠায় ইডি তদন্তকারী অফিসারের তরফে চিঠি পাঠানো হয় এবং বলা হয় যে যেহেতু তিনি সিকিউরিটি ডিপার্টমেন্টে আছে তাকে তার সন্ধান দিতে হবে এবং তাকে ইডি দপ্তরে পাঠাতে হবে। আজকে সকালবেলা 11টা 5 নাগাদ যখন শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তরে প্রবেশ করছিলেন, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু কোনো উত্তর দেননি, কোনো রিয়াকশন দেননি। কিন্তু ইডির তরফে যেটা জানানো হচ্ছে, ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাস তার বিরুদ্ধে কিন্তু সরাসরি যেটা অভিযোগ যে তিনি কিন্তু সিন্ডিকেটকে মদত দিয়েছেন, তিনি নিজের প্রভাব খাটিয়েছেন, আর্থিক লেনদেনে তিনি ইল্লিগাল লেনদেনে ইনভলভ রয়েছেন এবং তার কাছে কিন্তু দিনের পর দিন টাকা পৌঁছে গেছে, আর্থিকভাবে তিনি বেনিফিশিয়ারি হয়েছেন এবং কিভাবে গোটা বিষয়টা চলতো, আরও কারা কারা ইনভলভ রয়েছে সেটা খতিয়ে রাখার জন্য তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, ইডি সূত্রের খবর তিনি কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন এবং তাই জন্য তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এমনই সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা এবং 5 মিনিট আগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং কোর্টে তুলে কি কারণে তাকে গ্রেফতার করা হলো তার বিস্তারিত রিপোর্ট কোর্টে জমা পড়বে। জয় কামদারের সঙ্গে তার কি কানেকশন রয়েছে এবং এই গোটা নেক্সাসের মধ্যে কত টাকার লেনদেন হয়েছে তার বিস্তারিত তথ্য আগামীকাল কোর্টে ইডি তরফে জমা দেওয়া হবে। কিন্তু যেটা সবচেয়ে বড় খবর সুমনদা, কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তাকে কিন্তু গ্রেফতার করা হলো একটি মামলায়। তার বিরুদ্ধে কলকাতায় 3টি মামলা রয়েছে কিন্তু একটি মামলায় তাকে গ্রেফতার করা হলো। তোমার মনে থাকবে সোনাপাপ্পু
যার বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেই রয়েছে, এফআইআর রয়েছে, তার বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয়েছিল, জয় কাবদারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, 1,20,00,000 টাকা সেখান থেকে নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মামলায় কিন্তু জয় কামদারের সূত্র ধরেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে এবং আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে দেখার বিষয় হবে যে আগামীকাল যখন এই মামলার শুনানি কোর্টে হবে তখন আরো কি তথ্য ইডি তরফে কোর্টে পেশ করা হয়। সুমনদা, প্রকাশ, আমার পরের প্রশ্ন তোমার কাছে থাকবে যে এই যে তোমার পুরো বক্তব্য, তার মধ্যে একজন এই রাজ্যের এবং এই শহরের নাগরিক হিসেবে সব থেকে যেটা ডিস্টার্বিং, সব থেকে উদ্বেগে, সব থেকে খারাপ লাগার সেটা হচ্ছে, দেখো অভিযোগ তো ইডিকে কোর্টে প্রমাণ করতে হবে, ইডির দায়িত্ব, কিন্তু তুমি যেটা বলছো যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি কলকাতা পুলিশের একজন ডিসিপি, এবং তুমি বলছো যে এই রকম ইঙ্গিত আছে যে কলকাতা পুলিশের 10 থেকে 12 জন অফিসার এই পুরো র্যাকেটটার সঙ্গে যুক্ত। আমি বলছি, বাংলা একটা প্রবাদ আছে, রক্ষকই ভক্ষক। আমি বলছি সাদা বা খাঁকি উর্দিকে সাধারণ মানুষ রক্ষাকর্তার জায়গা থেকে সেই চোখে দেখেন। এই অভিযোগের ভগ্নাংশ যদি সত্যি হয়, একজন নাগরিক হিসেবে সেটা অত্যন্ত ডিস্টার্বিং এবং অত্যন্ত নাগরিক হিসেবে আশঙ্কার। মানবে এটা? এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করো যে কি বলছে ইডি, কি অভিযোগ, কিভাবে চলতো এই নেক্সাস। দেখুন সুমনদা, এর আগে যেদিন জয়েশ কামদারকে কোর্টে পেশ করা হয়েছিল সেদিন যে রিপোর্ট ইডি তরফে জমা দেওয়া হয়েছিল কোর্টে, সেখানে কিন্তু একজন অফিসারের কথা লেখা ছিল। সিথি থানার অফিসার ইনচার্জ তিনি জয় কামদারকে লিখছেন ওকে বস, অর্থাৎ জয় কামদার তার ট্রান্সফার করিয়ে দিচ্ছে এবং সেই ট্রান্সফার অর্ডারের কপি যখন জয় কামদার সেই ওসিকে পাঠাচ্ছে, তখন সিথি থানার অফিসার ইনচার্জ একজন আধিকারিক, পুলিশ আধিকারিক, তিনি কিন্তু একজন প্রমোটার, ডেভেলপারকে ওকে বস লিখে পাঠাচ্ছেন, ওকে বস বলে তাকে সম্বোধন করছেন। এখানেই কিন্তু বোঝা যায় যে কি ধরনের নেক্সাস ছিল। এবং ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, ইডির তরফে দাবি করা হচ্ছে যে 10 থেকে 12 জন কলকাতা পুলিশের বিভিন্ন থানায় অফিসারদের নাম পাওয়া গেছে, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে একটা নেক্সাস ছিল। বিভিন্ন থানায় কয়েকটা থানার নাম রয়েছে, সেটা এখন তদন্তর সাথে ইডি তরফে। তুমি বলছো মারাত্মক, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক, এটাকেও একটা দুষ্কৃতির নেটওয়ার্ক বলবো অভিযোগ সত্যি হলে। এইটা কলকাতার একাধিক থানায় ছড়িয়ে আছে এবং একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রকাশ, এই জন্যই কি সোনা পাপ্পু যে ফেসবুক লাইভ করে তাকে সেই সময়, অর্থাৎ সরকার বদলের আগে, মানে তৃণমূল সরকার যখন চলেছে, যখন সে ফেসবুক লাইভ করছে কিন্তু শুধু কলকাতা পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আজকে তুমি দেখো ডিসিপি গ্রেফতার হচ্ছেন, এখনও সোনা পাপ্পুকে পাওয়া যায়নি, অথচ সেই সময় সরকার বদলের আগে সে ফেসবুক লাইভ করেছে। আমি বলছি এবার তো পুরো মানে অভিযোগটা কিছুটা সত্যতা এখান থেকেই উঠে আসছে, মানবে তুমি? একদমই সুমনদা, ফেসবুক লাইভ একদিন না একাধিকবার সোনাপাপ্পু করেছে। একদিকে এফআইআর হচ্ছে, পুলিশের খাতা কলমে তদন্ত চলছে, খোঁজা হচ্ছে, কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে সোনাপাপ্পু ফেসবুক লাইভ করছে। এমনকি যেদিন সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চললো সেই সময় কিন্তু পুলিশের খাতা কলমে সে ফেরার ছিল, কিন্তু ইডি সূত্রের খবর তার ঠিক আগের দিন সোনাপাপ্পু কিন্তু কসবা থানা, যে থানায় এফআইআর করা হয়েছে, তার পাশের গলিতে সে বসে একটা জায়গায় সেখানে আড্ডা মারছিল। তো এই ধরনের একটা তথ্য রয়েছে যে দিনের পর দিন কিন্তু সোনাপাপ্পু এবং তার সাগরেদরা তারা প্রোটেকশন পেয়েছে। এবং প্রোটেকশন কেন পেয়েছিল? এই যে নেক্সাস কাজ করতো, অর্থাৎ যে নেক্সাসের কথা ইডি তরফে দাবি করা হচ্ছে, সেই নেক্সাস, সেই প্রভাব খাটানোর জন্য। এবং খুবই ইন্টারেস্টিং, মানে আরও যে চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হচ্ছে যে গোটা তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পাচ্ছেন যে সিনিয়র সিটিজেন, এই কলকাতা শহরে একাধিক জায়গায় যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক বৃদ্ধ, তাদের যে খালি জমি থাকতো তাদের বেসিক্যালি টার্গেট করা হতো এবং তাদের বিরুদ্ধে একটা ফেক মামলা করে তাদের থানায় ডাকা হতো, তাদের উপরে চাপ সৃষ্টি করা হতো, তাদের ধমকানো হতো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হতো। মারাত্মক, ধন্যবাদ প্রকাশ। এই খবরে আমাদের নজর থাকবে, বারবার তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু মানে বিস্ময়কর সেটা হচ্ছে, ভাবতে পারে নিরীহ বয়স্ক নাগরিক, তাদের ওপর চাপ সৃষ্টি করে সম্পত্তি তাকে গ্রাস করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.